এই মুহূর্তে স্টুডিওতে আছেন দেশে হাদির মেডিকেল টিমের সদস্য নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। আমরা এ বিষয়ে বিস্তারিত শুনবো তার কাছ থেকে। ডাক্তার আহাদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, ধন্যবাদ। আপনি তো পুরো প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিলেন সিঙ্গাপুরে যাওয়ার আগ পর্যন্ত। সেক্ষেত্রে যখন নিয়ে যায় সর্বশেষ কি অবস্থায় দেখেছিলেন তাকে? জি, ধন্যবাদ। ওসমান হাদির আসলে প্রথম থেকেই শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। আমরা জানি যে তার জ্ঞানের মাত্রা যে জিসিএস স্কেল সেটাতে 3 ছিল। একজন মৃত্যু ব্যক্তিরই জিসিএস 3 থাকে। তো প্রথম থেকেই মৃত ব্যক্তির সাথে তার পার্থক্য ছিল যে তার হার্ট এবং লাংসগুলো আর্টিফিশিয়ালি ভেন্টিলেশন করা পসিবল হচ্ছিল। তো আমরা হোপফুলি ইমিডিয়েটলি ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি ডিপার্টমেন্ট রেডি ছিল এবং তার অপারেশন হয় এবং অপারেশনের পরবর্তীতে আমরা তাকে ইভারকেয়ার হসপিটালে রেফার করি এবং সেখান থেকে তার আর্টিফিশিয়ালি সব ভেন্টিলেশনের অর্গানগুলো সাপোর্ট দিয়ে যাচ্ছিল। পরবর্তীতে তারা চিন্তা করে যে আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তো প্রথম থেকেই অবস্থাটা ক্রিটিক্যাল ছিল, বাট অপারেশনের সময় আমাদের কাছে যেটা মনে হয়েছে, হাড্ডিটা যখন মাথার বাম পাশ থেকে খুলিটা আমরা রেখে দিয়েছিলাম তখনই তার রেসপিরেশনটা কিছুটা আসা শুরু হয়েছিল। বাংলাদেশে যখন অপারেশন হলো ওই অপারেশন থিয়েটারে কি আপনি ছিলেন? জি, অপারেশন থিয়েটারে আমি ছিলাম এবং আমাদের পুরো টিম ছিল। তো অপারেশনের সময় যখন হাড্ডিটা আমরা খুলে নেই তখনই তার রেসপিরেশন আসা শুরু হয়েছিল এবং অ্যানেস্থেসিওলজিস্ট যারা ডাক্তার ছিলেন তারা জানিয়েছিল মূলত আমাদেরকে যে আসলে তার কিছুটা হলেও রেসপিরেশন আসছে এবং পরবর্তীতে তার কিডনি ফাংশন করা শুরু করে। তো আমরা হোপফুলি চেষ্টা করেছিলাম যে তার হয়তো কামব্যাক করা পসিবল হবে। পরবর্তীতে ইনফেকশনের একটা ব্যাপার আছে বাংলাদেশে, যেটা কিনা সিঙ্গাপুর বা অন্যান্য উন্নত দেশগুলোতে কম। সেই পার্সপেক্টিভ চিন্তা করে তাকে সিঙ্গাপুরে রেফার করা হয় এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সেখানে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে ইমার্জেন্সি অ্যাডমিট করা হয় এবং ইমার্জেন্সি অ্যাডমিট করার পরে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়, চেস্টের সিটি স্ক্যান করা হয়। তো ব্রেনের যে সিটি স্ক্যান বাংলাদেশে আমরা দেখেছিলাম যে ব্রেনের যে বাম পাশটা আছে সেখানে ইস্কেমিয়া আমরা দেখেছিলাম এবং ব্রেনটা সোয়েলিং হয়ে যাচ্ছিল, ওইখানে পানি জমে ব্রেনটা ফুলে যাচ্ছিল। তো সিঙ্গাপুরে গিয়ে সেটা আরও বেড়েছিল, বাম পাশে আরও ইস্কেমিয়া এবং ফোলাটা বেড়েছিল এবং ফোলা বাড়ার কারণে যেটা হয়েছে যে বাংলাদেশে যখন ছিল আক্রান্ত হওয়ার পরে মানে কোনো উন্নতি কি দেখা গিয়েছিল? উন্নতি বলতে যখন একেবারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ওসেকে ভর্তি করা হয় তখনই তার আমরা হার্টটা অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্টে পাই। ওই অ্যাসিস্টোলিক কার্ডিয়াক অ্যারেস্টে মূলত 5 সাইকেল সিপিআর দিয়ে তার হার্টের ফাংশনটা আবার রিভার্স করে। তারপর থেকে রেসপিরেশনটা অপারেশনের সময় কিছুটা ফিরে আসে এবং ইভারকেয়ার হসপিটালে গিয়ে আমরা দেখি যে তার কিডনি ফাংশন করা শুরু করেছে এবং ডায়ালাইসিস বা এরকম কোনো কিছু লাগে নাই। তো এইটা হচ্ছে ইমপ্রুভমেন্ট আর কি। সেক্ষেত্রে সিঙ্গাপুরে যখন নিল অল্প সময় তো ছিল, ওখানে কি কোনো ধরনের কি মনে হয়? সিঙ্গাপুরে যাওয়ার সময় আমরা জানি যে এয়ারের একটা প্রেশার থাকে, এয়ারক্রাফট প্রেশার, সেই প্রেশারে তার হার্টবিটটা একটু অস্বাভাবিক হয়েছিল এবং পরবর্তীতে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার পরে আবার ওষুধের মাধ্যমে তার হার্টবিটটা কন্ট্রোলে আনা হয় এবং পরবর্তীতে ওইখানের যে মেডিকেল বোর্ড গঠন করা হয় সিঙ্গাপুরে, শুধু সিঙ্গাপুর জেনারেল হসপিটালই না, আরও যত মাউন্ট এলিজাবেথ হসপিটাল বা আদার যত হসপিটাল আছে সব হসপিটালের বিখ্যাত যারা নিউরোসার্জন আছে সবাইকে নিয়ে আজকে একটা বোর্ড হয় এবং ওই বোর্ডে মূলত সিদ্ধান্ত হয় যে তাকে অপারেশন প্রসিডিউরে হয়তো একটা গেলে ভালো হবে। তো সেই প্রসিডিউরে তার পরিবারকে জানানো হয় এবং তার পরিবারের ভাই সহ এক বন্ধু আছেন সেখানে, তারা কনসেন্ট দেয় যে না ঠিক আছে অপারেশনের দিকে তাহলে যাওয়া যাক। আপনার ধরেন আবার কিন্তু মাঝখানে কথা উঠলো যে তাকে সিঙ্গাপুর না যুক্তরাজ্যে নেওয়া হতে পারে। এই প্রক্রিয়াটা কেন যাওয়া হলো না বা কি? এই প্রক্রিয়াটা মূলত তার ফ্যামিলি আসলে মনে করেছিল যে যেহেতু মালালা ইউসুফজাইয়ের একটা ব্যাপার আছে যে তাকে লন্ডনে ইউকেতে গিয়ে একটা হসপিটালে চিকিৎসা করা হয়েছিল, ওই আবেগের জায়গা থেকে তারা চিন্তা করেছে যে তাকে ইউকেতে নেওয়া যায় কিনা। কিন্তু দুইটার পার্সপেক্টিভে কিছু আলাদা আছে। আমরা দেখেছি যে জ্ঞানের মাত্রা জিসিএস স্কেল সেটা মালালা ইউসুফজাইয়ের 9-10 ছিল, যেটা কিনা হাদিবের ছিল প্রথম থেকেই 3। তারপরে তার কার্ডিয়াক অ্যারেস্টের কোনো হিস্ট্রি ছিল না। এটা কত মাত্রায় গেলে রিস্কের মধ্যে থাকে? এটা রিস্কের বলতে 8 থেকে মানে 3 থেকে 8 হচ্ছে সিভিয়ার স্কেল, আর 9 থেকে 12 এটা হচ্ছে মডারেট, আর 12-র উপরে থাকলে আমরা তার মানে শুরু থেকেই তো সে একেবারে নেগেটিভ পর্যায়ে একদম ক্রিটিক্যালি ছিল শুরু থেকে। এবং মালালা ইউসুফজাইয়ের সবচেয়ে যে ব্যাপারটা আছে ব্রেন স্টেমে কোনো ইনজুরি ছিল না, বাট আমরা দেখেছি যে হাদিবের ব্রেন স্টেম ইনজুরি ছিল এবং ব্রেনের যে সবচেয়ে ভাইটাল যেখানে সব রক্তনালীগুলো থাকে, সার্কেল অফ উলিস বলে, একদম ব্রেন স্টেমের সামনে ওইখানে গিয়ে বুলেটের একটা অংশ কিন্তু রয়ে গিয়েছিল আর কি। তো এই প্রসিডিওরগুলো আসলে ওনাকে খুব ভুগিয়েছে আমরা মনে করেছি এবং সেই পার্সপেক্টিভে তার ফ্যামিলিকে আমরা বোঝানোর চেষ্টা করি যে 10-12 ঘন্টার যে একটা জার্নি আছে সিঙ্গাপুর থেকে ইউকেতে যাওয়ার, সেটাও ধকলটা সহ্য করার মতো তার বডি ক্যাপাসিটি কমফোর্ট কিনা সে ব্যাপারেও ডক্টররা সিদ্ধান্ত দিয়েছে। সব মিলে আসলে খুব বেশি হোপফুলি আমরা তাকে ইউকেতে রেফার করার ব্যাপারে আগ্রহ দেখাতে পারি নাই, বা তারাও বুঝেছে আসলে নিয়ে খুব বেশি লাভ হবে না। তো সেই জন্যই মূলত তাকে সিঙ্গাপুরে চিকিৎসা কন্টিনিউ করার জন্য বলা হয়েছে।
পরবর্তীতে আমরা ওখানে যে নিউরোসার্জারি টিম আছে তাদের সাথে কথা বলি এবং আজকে গতকালকে রাতেও অবস্থা ক্রিটিক্যাল ছিল এবং আজকেও দেখা গিয়েছে যে তার অবস্থা ক্রিটিক্যাল। সিঙ্গাপুর থেকে এমনিতে এখন যদি বলি মারা গেলে তো মরদেহ আনার একটা প্রক্রিয়া হয়, ওইটা কি শুরু হয়েছে? আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যে এম্বাসি আছে সিঙ্গাপুর এম্বাসির সাথে বাংলাদেশ এম্বাসির একটা টিম অলরেডি সিঙ্গাপুরে গতকালকে গিয়েছে, আপনারা জানেন। তো সবাই কোরিলেট করে কনসার্ন ছিল, সবাই মোটামুটি মেন্টালি তো প্রিপেয়ার ছিল। ডাক্তার রাহাত, আপনাকে একটু থামাতে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই খবর যখন বাংলাদেশে ছড়িয়ে পড়ে তখন আসলে বিক্ষোভ মিছিল শুরু হয়, রাজধানীতে অনেক জায়গায় হচ্ছে, দেশের বিভিন্ন স্থানে হচ্ছে। আমরা অনেক বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, সেই জায়গাটায় আমরা যদি সবশেষ একটা আলোচনা নিয়ে আসি যে বন্ধের দিনে যেভাবে আসলে আপনারা তড়িৎ চিকিৎসা সেবা দিয়েছেন, তারপরও কি মনে হয় কোনো ত্রুটি কি ছিল? জি ধন্যবাদ। আসলে ঠিক 2:30টার দিকে যখন হাদি আক্রমণ শিকার হয় তখন তারপরেই খুব অল্প সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ওসাকে নিয়ে আসে এবং যেই সময়টা তাকে ইনটিউবেশন করা, তাকে সিপিআর দেওয়া এবং ইন বিটুইন এই সময় আধা ঘন্টার মধ্যে সিটি স্ক্যান করা এবং এই সময়ের মধ্যে আমাদের কাছে খবর চলে আসে যে ওসমান হাদি আক্রান্ত হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টের হেড জাহিদ রায়হান স্যার, আমাদের অন্য ডিপার্টমেন্টের যে ইউনিট চিফ কানিস ফাতেমা রিফাত ম্যাডাম সহ আরও অনেক যারা সার্জন আছেন মোটামুটি সবাই কিন্তু চলে এসেছিলেন এবং আমরা গোল্ডেন আওয়ার 3 ঘন্টার মধ্যে কিন্তু অপারেশনটা শেষ করতে পেরেছি। এই যে ইমিডিয়েটলি রেসপন্স করে ডক্টররা সবসময় বন্ধের দিনে হলেও চলে আসে, এটা সবসময় থ্যাঙ্কসলেস জব। আমরা আসলে ওটা চিন্তা করি না, পেশাদারিত্বের জায়গা থেকে আমরা সবসময় মনে করি যে কোনো ব্যক্তি হোক। আমরা জুলাই আগস্ট মাসেও আন্দোলনের সময় দেখেছি যে আমরা নিজেরা ডিপার্টমেন্টে কাজ করেছি, আমরা একটানা 48 ঘন্টা 72 ঘন্টা পর্যন্ত সেবা দিয়ে গিয়েছি। তো আমাদের পেশার বাইরে যেটা মনে হয়েছে যে এটা আসলে জাতির জন্য দরকার, সেটা আমরা সবসময় করে যাই। তবে আমরা মনে করেছি যে হাদি ভাইয়ের আসলে চিকিৎসার কোনো ত্রুটি হয় নাই। গোল্ডেন আওয়ারের মধ্যে তার অপারেশনটা হয়েছে এবং অপারেশনের পরে তাকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, যে আইসিইউ যেখানে কোনো ইনফেকশন প্রবেশ করবে না, ইভার কেয়ার হসপিটালে সেটাতেও রাখা হয়েছে এবং ওখানে তার চিকিৎসার যেটা উন্নত মেডিসিন, হায়ার অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সব কিছু কিন্তু ঠিকভাবে হয়েছে এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গিয়েও সেটা কন্টিনিউশন পেয়েছে। আমরা মনে করি যে চিকিৎসার জায়গা থেকে বিশ্বের যে কোনো হসপিটাল হোক, ইউরোপ বা আমেরিকায় স্ট্যান্ডার্ড চিকিৎসাটা এসে পেয়েছে এবং অল্প সময় মধ্যে সেটা এবং ঠিক সময়ের মধ্যে গোল্ডেন আওয়ার। আব্দুল আহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। আমরা হয়তো পরবর্তীতে আপনার সঙ্গে বিষয়ে আরও অন্যান্য সময়ে কথা হবে এবং আমরা হাদির মৃত্যুর পর একেবারে আমাদের নিউজের শুরু থেকে যুক্ত হয়েছিলেন তার মেডিকেল টিমের যিনি সদস্য নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ, তার কাছ থেকে শুনছিলাম তার চিকিৎসা পদ্ধতি এবং কতটা তড়িৎ তারা আসলে রেসপন্স করেছিলেন।